ধর্ষণ এবং খুনের ঘটনার পর যেভাবে মৃতদেহ লোপাট করা হয়েছিল তার পেছনে রয়েছে সুপরিকল্পনা। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সূর্যপুর স্টেশন থেকে প্রায় 60 মিটার দূরত্বে একটি জঙ্গলের অঞ্চল। তার যে সরু রাস্তা বা সংকীর্ণ পথ, সেখান দিয়ে হেঁটে আসলেই এই একের পর এক ক্ষেত এবং কিছুটা দূরে চলে গেলে বড় বড় গাছ, জঙ্গলের অঞ্চল। যে জায়গাটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে সেটা হচ্ছে একটা জলাশয়, বা দূরে ক্ষেত থাকলেও মাঝখানে এই জলাশয়। যে জলাশয় ব্যবহার হয়তো কেউই করেন না আশেপাশের কোনো বাসিন্দারা, তার কারণ এখানে আশেপাশে বসবাসকারী সেরকম কেউ নেই। প্রভাস মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই প্রভাস মণ্ডল এই জায়গাটা আগে থেকেই খুব ভালোভাবে সে চিনত এবং এই জায়গাতেই বস্তাবন্দি অবস্থায় ওই নাবালিকাকে খুন করার পরে ফেলে দেওয়া হয় যাতে কেউ সন্দেহ না করে। যেদিনকে এই ঘটনা সেদিনকে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি দুপুর থেকে। ঘটনার যে জায়গায় প্রথম সিসি ক্যামেরা ধরা পড়েছে যে এই প্রভাস মণ্ডল হেঁটে যাচ্ছে, সেখান থেকে এই পথে আসতে গেলে প্রায় 750 মিটার রাস্তা দিয়ে, কিন্তু যেখানে সিসি ক্যামেরার ফুটেজে প্রভাস মণ্ডলকে দেখা গিয়েছিল সেখান থেকে পাশেই একটা শর্টকাট রাস্তা রয়েছে, যে রাস্তাও একই রকমভাবে যেটা জানা যাচ্ছে যে এরকমই নির্জন। সেই পথ অবলম্বন করা হয়েছে। সেখানে একটি মাত্র সিসি ক্যামেরা ছিল, যেই সিসি ক্যামেরা ঝড়ের কারণে সেই আগেই তার কাটা অবস্থায়, অর্থাৎ সেটা অকেজো। সেইভাবে আলোর ব্যবস্থা নেই। সরাসরি এসে লাইন ক্রস করে এই জলাশয়ের মধ্যেই ওই নাবালিকাকে মৃত অবস্থায় বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলে দেওয়া হয় যাতে কেউ কোনো সন্দেহ না করে। তাই এই জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল এবং এখানেই সুপরিকল্পনা এবং পরিকল্পনা একা এক ব্যক্তি শুধু করেছে এমনটা মনে করছিল না তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে যখন থেকে এই প্রভাসকে দেখা যায়, তার পরবর্তীকালে তদন্ত যত এগোয় তারা নিশ্চিত হন ঘটনার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, যাকে ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলই। প্রথমত সিসিটিভি ফুটেজে প্রভাস মণ্ডলকে চিহ্নিত করে স্থানীয়রা। দ্বিতীয়ত রবিবার সকালে যখন স্থানীয়রা হারির পুলিশকে নিয়ে প্রভাসের বাড়িতে যায়, তার বাড়ির লোক বলে সে বাড়িতে নেই, অথচ সেই সময় বাড়িতেই লুকিয়ে ছিল সে। রাত 4টার সময় কিন্তু আমরা ক্যাম্পে থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে পুলিশ বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস করলাম, বললে ঘরে নেই। দেখছে ঘরের এক কোণে চুপচাপ লুকিয়ে আছে। ভালো, ওই জায়গাতে আমরা আনলাম। তৃতীয় সন্দেহ, যখন প্রভাস মণ্ডল পুকুরের ঠিক কোন জায়গায় বস্তাবন্দি করে কিশোরীকে ফেলা হয়েছিল তা দেখিয়ে দেয়। পুলিশ সূত্রে দাবি, প্রভাস মণ্ডলের বক্তব্যে ছিল ছত্রে ছত্রে অসঙ্গতি। বারবার বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিল সে। কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল মেয়েটা। ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। আর মারলো কি করে? ও টুটুরও পাথর দিয়েছে ওই আনন্দ। এরকম ভাবে পাথর। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? 4জন ছিল। নেশা আমি করেছিলাম, ওরা নিয়েছিল মদ খেয়েছিল, নেশা করেছিলাম। কখন হয়েছে? কখন কটার সময় হয়েছে আনুমানিক? প্রভাস মণ্ডল, সেই প্রভাস মণ্ডলকে এলাকায় দেখতেন বা কোনোদিনও ফলো টলো কিছু করছিল আপনাদের বাড়িতে আশেপাশে? কোনো খবর পাইনি আমি। কোনোদিনের জন্য এরকম আমার বাড়িতে আসে না, চিনিও না আমি। বিচার কি পেলেন মনে হচ্ছে? বিচার পাবো, বিচার পাচ্ছি আমার মনে হচ্ছে। এটা আমি তাতে খুব খুশি। দাদা যেভাবে কথা বলেছে সেভাবেই বিচার দিচ্ছে, আর আমি দাদার উপর ভরসা রাখছি, বিচার দিক। মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেই অনুযায়ী কাজ করছেন এবং তাতে খুশি, এবং তারা চাইছেন একইভাবে তদন্ত প্রক্রিয়া চলুক। মৃত নাবালিকার পরিবারের সদস্যদের তরফ থেকে এমনই জানানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আনন্দ সর্দার, দিবাকর সর্দার ও প্রভাস মণ্ডল ধৃত 3 জনকে মুখোমুখি বসিয়ে মঙ্গলবার জেরা করা হয়। জিজ্ঞাসাবাদে উঠে আসে বহু অসঙ্গতি। একে অপরকে দোষারোপ করতে থাকে অভিযুক্তরা। এরই মধ্যে মঙ্গলবার রাতে এই ঘটনা। পুনর্নির্মাণের সময় আচমকা এক পুলিশ কর্মীর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও ছোড়ে সে। এরপর এনকাউন্টারে তারই মৃত্যু হয়। কামদুনি থেকে আরজিকর কাণ্ড। বারবার এ রাজ্য সাক্ষী থেকেছে নারী নির্যাতনের ঘৃণ্য ভয়ঙ্কর ঘটনার।
সেই সব স্মৃতি আরও একবার উস্কে দিয়েছে বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা। পুনর্নির্মাণের সময় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় তার। এই পরিস্থিতিতে দিকে দিকে সুবিচারের দাবি উঠছে। কোথাও গিয়ে একটু শান্তি পেলাম যে 13 বছর ধরে লড়াই করেছি কামদুনি মামলায়, যেখানে ফাঁসির আসামিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ এই রাজ্যে প্রমাণ হয়ে গেল যে ধর্ষকদের আমাদের রাজ্যে কোনো জায়গা নেই। অসুর বধ শুরু হয়ে গেছে। 15 বছরের জামানায় বিগত সরকার ধর্ষকদের পাশে ছিল, ধর্ষকদের ছেড়ে দিয়েছে এবং সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা, শরীর থাকলে জর্জরি হয়, এই ধরনের বার্তা দিয়েছিল বিগত সরকার। আজ নতুন সরকার আসার ফলে যেভাবে প্রশাসন স্টেপ নিল, যেভাবে ইনকাউন্টার করে মারলো, এর মতো শান্তি আগে আমরা পাইনি। আমরা কোথাও গিয়ে মেয়েরা শান্তি পেলাম যে ইনকাউন্টার করে তাকে মারা হয়েছে। এবং এখনও যারা বারুইপুরের ঘটনায় এখনও যারা 3 জন আসামি আছে, তদন্ত করে তারপর ইনকাউন্টার করে দেওয়ার প্রয়োজন। কারণ এই রাজ্যে ইনকাউন্টারই প্রয়োজন ছিল, যোগীর রাজ্যের প্রয়োজন ছিল। তা না হলে দিনের পর দিন এই ধর্ষণ বেড়েই যেত এবং এবার নাবালিকা থেকে বৃদ্ধ এরকমভাবে আমাদের সন্তানদেরকে হয়তো হারাতে হতো। তো আজ যখন নতুন সরকার এসেছে, এই ধরনের একটা স্টেপ নিয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার পুলিশ প্রশাসন, অবশ্যই ওনাকে আমরা ধন্যবাদ জানাই যে এই ধরনের স্টেপ নেওয়ার ফলে আমরা কোথাও গিয়ে আবারও বলছি শান্তি পেলাম। আরও যারা কামদুনি কাণ্ড থেকে আরজি কাণ্ড দূরত্ব তদন্ত হোক, ফাইল ওপেন করা হোক এবং এই রকম বিচার হোক, এটাই আমরা আশা করছি। এই সরকারের কাছে আবেদন থাকবে যে কামদুনির ফাইল খোলা হোক, আরজিকর ফাইল খোলা হোক, সমস্ত ঘটনার ফাইল খুলে পুনরায় বিচার হোক এবং আমরা যারা প্রতিবাদ করেছি, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, আমরা যাতে স্বাধীনভাবে রাস্তায় বেরাতে পারি, আমাদের সন্তানরা যাতে স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে, রাস্তায় বেরাতে পারে, স্কুল কলেজে যেতে পারে, মায়েরা যেন আর অসুরক্ষিতভাবে আমাদের রাজ্যে বাঁচতে না হয়, তারা যেন সুরক্ষিতভাবে এই রাজ্যে শ্বাস নিতে পারে, এটাই এই সরকারের কাছে আবেদন। ধর্ষকদের যোগীর রাজ্যে যেমন কোনো স্থান ছিল না, আজও আমাদের বাংলায় ধর্ষকদের কোনো স্থান নেই। এটা হচ্ছে নতুন বাংলা আমরা ফিরে পেয়েছি। সেই 15 বছরের জামানাকে হারিয়ে আমরা নতুন যে রাজ্যকে ফিরে পেয়েছি, এই রাজ্যে ধর্ষকদের কোনো স্থান নেই। 2013 সালের 7ই জুন উত্তর 24 পরগনার কামদুনিতে ধর্ষণ খুনের ঘটনা কাঁপিয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর খুন করে ফাঁকা জমিতে ফেলে রাখা হয়েছিল তার মৃতদেহ। ইনকাউন্টার করে যে মারা হয়েছে, এটাই হলো ঠিকঠাক ওষুধ। জ্বর হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর রেপ মার্ডার করলে তার ওষুধ একটাই, ইনকাউন্টার। আমাদের ঘটনাটা ঘটিয়েছিল কে? তৃণমূল প্রধানের ভাইপো। যেমন সন্দেশখালীতে শেখ শাহজাহান রাজত্ব চালাতো, কামদুনি শাসন এলাকায় আনসার আলী তার সহকর্মীরা রাজত্ব চালাতো। আমার দিদি সেদিনকে বাড়ি ফিরছিল, আমার দিদির গণধর্ষণ ও খুন করে। এখনকার সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যখন বারুইপুরে ঘটনাগুলো মা বাবার সাথে কি সুন্দরভাবে কথা বললো। আমাদের বাড়িতে যখন 17ই জুন 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিল, আমি আমার ভিক্টিমের ভাই, আমার মা বাবা সবাই বসে আছি। আমরা বলবো যে এরা ঘটনাটা ঘটেছে, এদের কটক থেকে কটকতম সাজা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শুনিনি, গেল মানুষের কাছে একটা বার্তা দিল যে এই ঘটনা ঘটেছে, আমি গিয়েছি। আমাদের কোনো বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনিনি। আমরা বলার চেষ্টা করেছিলাম, নবান্নে পর্যন্ত গিয়েছিলাম, আমাদের নবান্নেও তো এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেখা করতে দেয়নি। উনি ক্ষমতা থাকাকালীন 15 বছরে যেখানে যে ঘটনা ঘটেছিল, পার্কস্ট্রিটের ঘটনা ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিল? এটা সাজানো ঘটনা। কামদুনির ঘটনা ঘটেছিল, উনি কি বলেছিল? এটা ছোট ঘটনা। আর একটা কথাও বলেছিল, আপনারা হয়তো জানেন না, উনি বলেছিল শরীর থাকলে যেমন জ্বর সর্দি কাশি হয়, একটু আধটু রেপও হয়। নির্লজ্জ একটা মুখ্যমন্ত্রী ছিল বলেই আমরা ন্যায় বিচার পাইনি। কিন্তু এতদিন কেন আমরা ন্যায় বিচার পাইনি? আগে ছিল শাসকের আইন, এখন হয়েছে আইনের শাসন। এবার আমরা নিশ্চিত আমরা ন্যায় বিচার পাবো। যেখানে যা ঘটনা ঘটছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে অ্যাকশান নিচ্ছে, তাদের ফাইল রিওপেন করছে, বিচার আমরা পাবো। আমরা মাননীয় সমীর ভট্টাচার্যের সাথে দেখা করেছি, আমরা বলেছি আমাদের কেসের ফাইল রিওপেন করা হোক। মাননীয় সমীর ভট্টাচার্য মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলেছে যে রিকোয়েস্ট করেছে যে কামদুনির ফাইল রিওপেন করা হোক। 23 সালে যখন ওরা ছাড়া পড়লো, 1 মাসের মধ্যে যে 4টে আসামি ছাড়া পড়েছে, তার মধ্যে কামদুনি একটা আসামি রয়েছে, তাকে সরকার থেকে তার নামে ঘর দিয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তার নামে ঘর দিয়েছে। এরপরেও বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসামির হয়ে কাজ করেনি? বলুন।
এবং তাদেরকে সরকার থেকে এক এক জায়গায় কাজ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে 4টে আসামি ছাড়া পড়েছে তাদেরকে এক এক জায়গায় কাজ দিয়েছে। এরপরেও বলবেন যে হয়নি। আমি চাই আমাদের যে 4টে আসামি ছাড়া পড়েছে তাদেরকে ইনকাউন্টার করে মারা হোক, আর যে দুটো জেলের মধ্যে আছে কেন জনগণের টাকা খেয়ে তারা শেষ করবে, তাদেরকেও জেলের মধ্যে ইনকাউন্টার করে মারা হোক। আর এই খবরটা যেন সারা বিশ্বের লোক জানে, তাহলে এই রেপ মার্ডার হওয়া বন্ধ হবে। আমি মনে করছি এই এনকাউন্টার করেছে একদিকে ভালো করেছে, কারণ এত বড় একটা জঘন্যতম অপরাধ করার পরে তাদের মনের মধ্যে একটা অনুতাপ ছিল না। তারা কি করছে, পুলিশের অস্ত্র নিয়ে পুলিশকেই আঘাত করার চেষ্টা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এনকাউন্টার হয়েছে, অত্যন্ত খুশি হয়েছি। কারণ বিগত যে সরকার ছিলেন সেই সরকার তো আমরা দেখেছি যারা জঘন্যতম থেকে জঘন্যতম অপরাধ করেছে তাদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এবং আপনারা জানেন যে হাইকোর্ট থেকে 14টা পিপি চেঞ্জ করা হয়েছিল সেই জঘন্যতম অপরাধীদেরকে বাঁচানোর জন্য। আজকে বিগত সরকার যদি দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক সাজা দিতেন দোষীদের, তাহলে আজকে 2026-এ এসে এই একটা ফুটফুটে শিশুকে হারাতে হতো না। বিগত সরকারের উপরে আমরা আস্থা ভরসা সবই রেখেছিলাম, ওনার দেখানো পথেই আমরা হেঁটেছিলাম, কিন্তু ফলে আমরা জিরো ছাড়া কিছু পাইনি। উনি আমাদের গ্রামে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 15 দিনের মাথায় চার্জশিট, 1 মাসের মাথায় সাজা ঘোষণা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ 13 বছর লড়াই করেছি, কিন্তু ওই সরকারের কাছ থেকে কামদুনি বিচার পাইনি। যে ফাইল ধুলোচাপা পড়ে গেছিল সেই প্রত্যেকটা ফাইল কিন্তু একটা একটা করে খোলা হচ্ছে। তাই জন্য এই সরকারের উপরে আমরা কামদুনিরাও তাকিয়ে আছি যে যাতে কামদুনির বিচারটাও দ্রুত হয়, কারণ দীর্ঘ 13 বছর হয়ে গেছে আজও কিন্তু কামদুনি বিচার পাইনি। 2013 সালে যিনি বিগত সরকার ছিলেন যখন কামদুনিতে গেছিলেন, আমি গেছিলাম আমার বান্ধবীর বিচারের জন্য, ওনার গাড়ির পিছনে দৌড়েছিলেন 2 কিলোমিটার রাস্তা। তখন উনি আমার ওখানেই দাঁড়িয়ে বলেছিলেন আমি রাজনীতি করছি। আমি রাজনীতি কী জিনিস বুঝতাম না। একটা ছোট্ট গ্রামে বড় হয়েছি, সেখানেই আমার জন্মগ্রহণ করেছি এবং যার সঙ্গে ছোটবেলা থেকে পড়াশুনো করেছি, যার সঙ্গে টিউশনি করেছি, তাকেই আমরা হারিয়ে ফেলেছি 2013-তে। সেই যাতে আরও কামদুনিতে এরকম একটা জঘন্যতম না ঘটে সেই কথা বলতে গেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে উনি আমাকে বলেছিলেন আমি মাওবাদী। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু কামদুনি দীর্ঘ 2026 পড়ে গেল, এখনও কামদুনি বিচার পেল না। আপনারা জানেন 2023-এ হাইকোর্ট থেকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল 4 জনকে, এবং যে 4 জনের মধ্যে একজন ফাঁসির আসামিকে পর্যন্ত বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। আর যাদের আর 2 জন যারা ছিলেন তাদের বেকসুর, তাদেরকে ফাঁসির আসামি তাদেরকে আমৃত্যু কারাবাস দেওয়া হলো, সাজা কমিয়ে দেওয়া হলো। সেই জায়গায় দাঁড়িয়ে বিগত সরকার কি করতে পারেন আমরা দেখেছি। কারণ বাংলায় যখনই নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে, বিগত সরকার সেই সব নারী নির্যাতন নিয়ে শুধু রাজনীতিই করে গেছেন। উনি কখনো চাননি যে বাংলার মেয়েদের বিচার দিতে। এই ঘটনার বছরখানেক আগে 2012 সালের 5ই জুলাই উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা স্টেশন চত্বরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস। ওই মামলায় 9 জনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়, বাকিরা জামিনে ছাড়া পেয়ে গেছেন। 14 বছর পরেও বিচারের আশায় দিন গুনতে হচ্ছে শুটিয়ার প্রতিবাদী পরিবারকে। আমরা প্রথম থেকে একই কথা বলে এসেছি, আমি চাই আমার ভাইকে যেন গুলি করে জবরদস্তি মেরেছে, আমরাও চাই গুলি করেই খুন করা হোক, এনকাউন্টার করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের আশ্বাস দিয়েছেন, উনি আমাদের এটাকে ইনভেস্টিগেশন করাবেন এবং একটা সিট গঠন করে দেবেন। আমি প্রথম থেকে যেটা বলে এসেছি সেটা একই কথা, আমার এনকাউন্টার গুলি একই জিনিস। আমার ভাইকে গুলি করে মারা হয়েছে, আমার ভাইকে যেমন খুন করা হচ্ছে তাদের সেভাবে গুলি করা হোক। 2022 সালের 4 এপ্রিল নদিয়ার হাঁসখালির বুকে ঘটে যায় নক্কারজনক ঘটনা। জন্মদিনের পার্টির নামে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের পর খুন করা হয়। শুধু তাই নয়, নির্যাতিতার মৃত্যু হলে তড়িঘড়ি তার দেহ সৎকারের অভিযোগও করে পরিবার। আমার মেয়েকে যারা গণধর্ষণ করে মেরে ফেলেছে, আগের যে মুখ্যমন্ত্রী ছিল আমার মেয়ের কোনো বিচার পাইনি, আর এই বর্তমানে যে মুখ্যমন্ত্রী হয়েছে তিনি আমাদের বাড়ি এসেছিল। আমি বলেছিলাম আমার মেয়ের কোনো বিচার হয় নাই, মুখ্যমন্ত্রী বলেছিল তোমার মায়ের বিচার হবে। তিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছে, আমার মেয়ের বিচার মুখ্যমন্ত্রীর কাছে আমার মেয়ের বিচার চাই, যেন আমার মেয়েকে যারা গণধর্ষণ করে মেরেছে তাদেরকে সকলের ফাঁসি চাই। 2023 সালের 21শে আগস্ট মাঝিগাড়ায় একাদশ শ্রেণীর ছাত্রীকে পরিত্যক্ত ঘরে ধর্ষণের পর খুন করা হয়। ইট দিয়ে বিভৎসভাবে মুখ থেতলে দেওয়া হয় নির্যাতিতার। কি হইল এখানে সঠিক
উচিত হইল, ন্যায় ব্যবস্থায় উচিত করলো, একটা মায়ের ন্যায় পাইলো, এইটাই আমি বলতে চাই। নাহলে কত মা এরকম আছে আজ পর্যন্ত আমাকে দেখেন, আমি কাঁদতে কাঁদতে আসি, আমার মেয়ের কোনো ন্যায় হয় নাই। লোয়ার কোর্টে ফাঁসির ব্যবস্থা হইলেও হাইকোর্ট সুপ্রিম কোর্টের আমার ওই ফাঁসির ব্যবস্থা হইল না। সেই জন্য আমি আজ পর্যন্ত আমি এইটাই আশাতে আছি যে আমার মেয়েরও আর ফাঁসির সাজা হোক, ওই 21-এ ফাঁসির সাজা হোক, এইটাই আমি মনে করি। ওই মা ভাগ্যশালী, আমি এইটাই বলতে চাই, ভাগ্যশালী। ওনার মেয়ে মারা গেছে কিন্তু ন্যায় পাইল, 21 সাথে সাথে সাজা পাইল, এনকাউন্টার হইতো। আমার কেসেও মাটিগাড়ার থানার পুলিশ এরকম করতো, আমাকে তখন শান্তি হইতো আমার মনে। হ্যাঁ, আমার মেয়েকে এরকম ধর্ষণ করছে, ওর পরে ও আজকাল নাই, ওরও জীবন হারাইতে হয়েছে, আমি এরকম ভাবতাম। কিন্তু ও আজ পর্যন্ত এরকমই আছে, জেলের আরামসে ভাত খায়া 3 টাইম। আমি দেখছি তো যে কোর্টে কত করে ওকে সকালের নাস্তা না হইলে পরে কোর্টের হিয়ারিং বন্ধ করে ওকে নাস্তা লাঞ্চ ওইটা করতে নিত, আমি দেখছি তো। তাইলে জেলেও তো ওই রকমের, আমি তো ভাবি, আমি তো কোনো দিন জেল দেখি নাই, মনে করি ওই রকমই তো ব্যবস্থা আছে। ও মরছে নাকি, অসুখ হয়েছে নাকি, কি হয়েছে নাকি, ওকে তো ওইরকমই দেখে। কিন্তু আমার মেয়েকে কে দেখবে? আমার মেয়েকে দেখতে পারবো আমি এখন? কোনো একজন দেখতে পারবো? আমার মেয়ে তো একবার মা বলে ভালো মতন ও বলতেও পারে নাই। ওর ওইরকম ধ্বংস করা একজন 21, ও পাপিষ্ট, পাপ মাত্র করে না তো, ও একদম অপরাধের মা অপরাধ করছে। রাবণও মা সীতাকে হরণ করে নিয়ে ছুঁয়েও না, তাই এখন ও এরকম ধ্বংস করে, ও এখনো বাঁচে আছে, ওইটা সঠিক না। সব জায়গাতে হইতে উচিত, ওইটা সব জায়গাতে এরকম হইতে উচিত। প্রায় একই সুর শোনা গেছে কুলতলিতে ধর্ষিতা নাবালিকার মায়ের গলাতেও। আমার বিয়ের সময় তো বিচার পাইনি, আর বারুইপুরে যে ঘটনাটা ঘটেছিল এনকাউন্টার করে দিয়েছে, আমি খুব শুনে খুশি হলাম। আমার বেলাও যদি এরকমই করতো আমি খুশিই হতাম। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী যে আমাদের বিচার দেওয়ার কথা বলেছিল, সুবিচার দেয়নি আমাদের। আমি যে লিখিতগুলো নিয়ে গেছিলাম, উনি বলেছিল যে হ্যাঁ দেখব, কিন্তু কিছুই দেখেনি আমাদের সরকারি চাকরি বা টাকার অফার করেছিল, তো আমরা কিছুই নিইনি, শুধু বিচারটাই চেয়ে এসেছিলাম। মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করতে চাই, আর ওনাকে বলতে চাই যে আমাদের কেসটাকে আরও তদন্ত করে দেখুক, আরও যারা জড়িত ছিল তাদেরকে শাস্তি দিক। তদন্ত করেনি, ওই জন্য আমি বাবুর কাছে এটা আমার অনুরোধ রইল, পুনরায় তদন্তের চেষ্টা করা হোক। 2024-এর 4 অক্টোবর টিউশন পড়তে গিয়ে আর ফেরেনি কুলতলির 9 বছরের বালিকা। রাতে ধানক্ষেত থেকে উদ্ধার হয় তার দেহ। ঘটনার 2 মাসের মাথায় 2024-এর 6 ডিসেম্বর বারুইপুর পক্সো আদালত দোষী মুস্তাকিন সর্দারের ফাঁসির আদেশ দিলেও অন্য জড়িতদের শাস্তির দাবিতে এখনো অনড় পরিবার। সঠিক বিচার হচ্ছে, ওর একমাত্র ধর্ষকদের শাস্তি হচ্ছে এনকাউন্টার করা। এনকাউন্টার করলে মনে হয় ভালো হতো। এই আগামীকাল যে দেখছিলাম যে বাচ্চাটাকে যেভাবে হত্যা করেছে ওরা, ওই দোষীদের এনকাউন্টার হওয়া উচিত আমি মনে করি, যাতে দ্বিতীয়বার কোনো ধর্ষক এইভাবে নিষ্পাপ বাচ্চাদেরকে এইভাবে হত্যা করতে না পারে। আমি সঠিক বিচার পাইনি, আমাকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার কথা বলেছিল আগের মুখ্যমন্ত্রী ছিল। আমাদের কোনো বিচার, আমাদের সহানুভূতিতে দেখিয়ে কোনো বিচার আমাদেরকে দেয়নি। ফার্স্ট ট্র্যাক কোর্টে ফাঁসির রায় হয়েছে, হাইকোর্টে কেস চলছে, আজ 2 বছর তো হয়ে গেল, বিচার কোথায় পেলাম? চাইছি দোষীদের ফাঁসির ব্যবস্থা হোক বা ওই এনকাউন্টার করে মেরে দেওয়া হোক। আরও তো যারা জড়িত ছিল আমাদের তখন সেসব কথা, আমাদের কোনো কথা শোনেনি। ওই একজনকে ওরা ওই ফাঁসির রায় শুনিয়েছিল, ওর সঙ্গে আরও জড়িত ছিল। আমরা সিবিআই করতে চেয়েছিলাম, আমাদের আগের সরকার আমাদেরকে করতে দেয়নি। এটা পুলিশ ভালো কাজ করেছে, ধর্ষকদের বেঁচে থাকার কোনো নেই আর কি, বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে বছরই 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ঘটেছিল নারকীয় কাণ্ড। গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল সরকারি হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা।
11 বছরের বাচ্চাটা যে এখনো সমাজের কিছুই বুঝে উঠতে পারেনি, তার আগেই তাকে এত অত্যাচার সহ্য করে পৃথিবী থেকে যেতে হলো। সত্যি এই ঘটনা যারা ঘটিয়েছে আমি সমর্থন করি। এই যে তাকে এনকাউন্টার করা হয়েছে খুব ভালো হয়েছে। ধর্ষকের বাঁচার কোনো অধিকার নেই। বিগত সরকারের আমলে এইসব অপরাধীদের মাথায় প্রত্যক্ষ মদত রেখে দিতেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই মদতপুষ্ট হয়ে এত অত্যাচার বেড়ে গেছে মেয়েদের উপর। এইবার এইভাবে কঠোর সাজা দিলে অপরাধীর প্রবণতাটা কমে যাবে। আদৌ কোনো বিচার আমরা পাইনি, কিন্তু ওরা প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমরা বিচার দিয়েছি, একজনকে আমরাই সাজা দিয়েছি, সিবিআই আর কেউ নেই বলেই কিছু করতে পারেনি। কিন্তু এটা আমরা মা বাবা হিসাবে যেমন বিশ্বাস করি না, তেমনি সারা বিশ্বের লোকই বিশ্বাস করে না যে সঞ্জয় রায় একা আমার মেয়েকে খুন করেছে। মাত্র ওইটুকু সময়ের মধ্যে আমার মেয়ের ঘটনার অনেকগুলো কোশ্চেন আমাদের কাছে রয়েছে। যেমন পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট আলাদা। তারপরে পোস্টমর্টম করতে মাত্র 1 ঘন্টা টাইম লাগলো, যেখানে 26টা ইনজুরি তার দেহে। 3 জন সাসপেন্ড হয়েছেন, এখনকার মুখ্যমন্ত্রী তাদেরকে সাসপেন্ড করেছেন, কিন্তু আসল অপরাধীরা এখনও কলেজে ওই আরজিকর হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই ঘটনাটাতেও সিবিআই বলেছে মেয়েটার ভাগ্য খারাপ। এটা একটা ছোট ঘটনা, এটা নিয়ে রাজনীতি হচ্ছে। একটা ডাক্তার তার এমডি কমপ্লিট করতে মাত্র 6 মাস বাকি, এত কষ্ট এত পরিশ্রম করে সে যখন একদম ভালো সেটেলড হয়ে একটা সংসার আবদ্ধ হবে, বিয়ে দেব তার, আমরা ভালো থাকব, ঠিক সেই মুহূর্তে কি হয়ে গেল, সমস্ত সংসারটা আমার ছারকার হয়ে গেল। আর সেই ছেলেটা যারা এতদিন ধরে একসাথে পড়াশোনা শেষ হলে সেটেলড হবে, সেই ছেলেটার জন্যও আমার অনেক কষ্ট হয়। আমি ভাবতেও পারি না এইটা একটা সুরক্ষিত বলয়ের মধ্যে কেন ঘটলো এই ঘটনাটা আমার মেয়ের সঙ্গে। ক্যাপিটাল পানিশমেন্ট তো পরে, আগে আসলে অপরাধীরা অন্তত ধরা তো পড়ুক। আমাদের এলাকার যেমন 3 জন, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারা কেন গ্রিন করিডর করে আমার মেয়েকে নিয়ে চলে এলো? আমরা তো চাইনি, অত তাড়াহুড়া তো আমরা চাইনি। গত বছরের 23শে জুন কালীগঞ্জে উপনির্বাচন হওয়া তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ছোট্ট তামান্না। শুভেচ্ছা চায় তামান্নার পরিবার। মেয়ে হারানোর যন্ত্রণাটা একটু হলেও কমেছে, যে সেই ক্রিমিনালদেরকে সরিয়ে দিয়েছে। আরও ওর সঙ্গে যারা অভিযুক্ত আছেন তাদেরকেও এনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে সরকারের কাছে, এটাই দাবি। এটা আমার দাবি, সবার দাবি থাকবে। আর যদি টিএমসি সরকার থাকতো তাহলে আজ ওই এনকাউন্টার হতো না, ওই ক্রিমিনাল বাড়তেই থাকতো। যেমন আমার তামান্না চলে গেছে, তখন আমি বারবার পুলিশের কাছে চেয়েছিলাম, বিচার চেয়েছিলাম, দুয়ারে দুয়ারে গেছি, বিচার চেয়েছি যে ওই ক্রিমিনালদের ফাঁসি দিতে হবে। আমার মেয়েটা চলে গেছে, আমার ছোট্ট মেয়েটা বিনা দোষে শেষ করে দিয়েছে, ওই ক্রিমিনালদের ফাঁসি দিতে হবে। 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি বিচার পাইনি। মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে কি আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলো কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। আর কিছু ভাষা নেই, বলার কোনো এখন ভাষা নেই। 12 বছরের কিশোরীকে নারকীয় নির্যাতন করে খুন, জীবন্ত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে, যৌন নির্যাতনের পর পিচমোড়া করে হাত বেঁধে মার। বারুইপুরের ঘটনায় রাজ্যবাসীর মনে জ্বলছে ক্ষোভের আগুন। এই আবহে এনকাউন্টারে মৃত্যু হলো মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে।
এদের মধ্যেই মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হলো এনকাউন্টারে। মঙ্গলবার রাত 12টা বাজার আগেই বারুইপুর থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয় প্রভাস মণ্ডলকে। বুধবার রাত 12টা 10 নাগাদ পুনর্নির্মাণের জন্য প্রভাসকে রেল লাইন ধরে ঘটনাস্থলের দিকে রওনা দেয় পুলিশের টিম। পুলিশ সূত্রে খবর, রাত 12টা 45 নাগাদ পুনর্নির্মাণের সময় পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। এমনকি সেই রিভলভার থেকে 1 রাউন্ড গুলিও চালায়। আর এরপরেই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। ধর্ষণ খুনে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের লাগে। বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনার পর যেভাবে মৃতদেহ লোপাট করা হয়েছিল তার পেছনে রয়েছে সুপরিকল্পনা। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সূর্যপুর স্টেশন থেকে প্রায় 60 মিটার দূরত্বে একটি জঙ্গলের অঞ্চল। তার যে সরু রাস্তা বা সংকীর্ণ পথ, সেখান দিয়ে হেঁটে আসলেই এই একের পর এক ক্ষেত এবং কিছুটা দূরে চলে গেলে বড় বড় গাছ, জঙ্গলের অঞ্চল। যে জায়গাটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে সেটা হচ্ছে একটা জলাশয়, বা দূরে ক্ষেত থাকলেও মাঝখানে এই জলাশয়। যে জলাশয়ে ব্যবহার হয়তো কেউই করেন না আশেপাশের কোনো বাসিন্দারা, তার কারণ এখানে আশেপাশে বসবাসকারী সেরকম কেউ নেই। প্রভাস মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই প্রভাস মণ্ডল এই জায়গাটা আগে থেকেই খুব ভালোভাবে সে চিনত এবং এই জায়গাতেই বস্তাবন্দি অবস্থায় ওই নাবালিকাকে খুন করার পরে ফেলে দেওয়া হয় যাতে কেউ সন্দেহ না করে। যেদিনকে এই ঘটনা, সেদিনকে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি দুপুর থেকে। ঘটনার যে জায়গায় প্রথম সিসি ক্যামেরা ধরা পড়েছে যে এই প্রভাস মণ্ডল হেঁটে যাচ্ছে, সেখান থেকে এই পথে আসতে গেলে প্রায় 750 মিটার রাস্তা দিয়ে। কিন্তু যেখানে সিসি ক্যামেরার ফুটেজে প্রভাস মণ্ডলকে দেখা গিয়েছিল, সেখান থেকে পাশেই একটা শর্টকাট রাস্তা রয়েছে, যে রাস্তাও একই রকমভাবে, যেটা জানা যাচ্ছে যে এরকমই নির্জন। সেই পথ অবলম্বন করা হয়েছে। সেখানে একটি মাত্র সিসি ক্যামেরা ছিল, যেই সিসি ক্যামেরা ঝড়ের কারণে সেই আগেই তার কাটা অবস্থায়, অর্থাৎ সেটা অকেজো। সেইভাবে আলোর ব্যবস্থা নেই। সরাসরি এসে লাইন ক্রস করে এই জলাশয়ের মধ্যেই ওই নাবালিকাকে মৃত অবস্থায় বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলে দেওয়া হয় যাতে কেউ কোনো সন্দেহ না করে। তাই এই জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল এবং এখানেই সুপরিকল্পনা এবং পরিকল্পনা একা এক ব্যক্তি শুধু করেছে এমনটা মনে করছিল না তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে যখন থেকে এই প্রভাসকে দেখা যায়, তার পরবর্তীকালে তদন্ত যত এগোয় তারা নিশ্চিত হন ঘটনার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। আজকে সকালবেলায় জানা গেল যে প্রভাস মণ্ডল তাকে এনকাউন্টার করা হয়েছে পুলিশের তরফে এবং তার মৃত্যু হয়েছে। কি বলবেন? আমি তাতে খুশি হয়েছি। দাদার কাছে কালকে গিয়েছিলাম, দাদা বলেছে আমার উপর ভরসা রাখো। দাদার উপর ফুল ভরসা আছে, রাস্তা আছে, পুলিশের উপর পুলিশ প্রশাসনের উপর ফুল ভরসা আছে। এটুকুই বলবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম যে তিনি স্পষ্টত বলেছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। এরপরে গতকাল তিনি যখন আসেন এসপি অফিসে, আপনাদের সাথে দেখা হয় এবং তার আগে ফোনেও কথা হয়েছিল। কি কথা হয়েছিল এবং এই ঘটনার পরে যখন জানতে পারলেন তারপরে কি বলবেন এবং কথা হয়েছে কি? আর দাদা ফোন করার পরে তারপরেতেই এসপি অফিসে গেলাম। তো দাদার সঙ্গে যেটুকাই কথা হলো তাতে আমি খুশি। দাদার উপর ভরসা আছে। দাদা বললে তুমি শুধু দেখো, তারপরে আমি তোমার বাড়িতে যাব। এটুকুই। নৃশংস যে ঘটনা, আপনার মেয়েকে হারিয়েছেন আপনি এবং আপনারা সরব হয়েছিলেন যে কিভাবে আপনার মেয়েকে নিখোঁজ হয়ে যায় এবং তারপরে এই যে নৃশংস ঘটনা সামনে আসে, আপনারা একাধিক অভিযোগ সামনে তুলেছিলেন। বেশ কয়েকজন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়ে রয়েছে। কি চাইছেন আপনারা? শোনো, যারা দুষ্কৃতী, আমি চাইছি তাদের কঠোরভাবে শাস্তি হোক। দাদাও বলেছে তাদের এমন শাস্তি দেব ভারতবর্ষের আর কারো মায়ের কোল নেয়ানো খালি হয়। দাদার উপর ওই জন্য ভরসা আছে আমাদের। খবরটা আজকে কখন পেলেন? পুলিশই জানিয়েছে? আমি ঘুমাচ্ছিলাম, শরীর খুব খারাপ ছিল, খানিকটা আগে খবর পেলাম। প্রক্রিয়া কিভাবে এগোনো উচিত বলে আপনি চান এখন? কারণ প্রথম থেকে পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, আপনারা প্রশ্ন তুলেছিলেন যে খবর দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ সেই সক্রিয়তা দেখায়নি। না, ওটার বিষয়ে সত্যি দেখিয়েছে, দেখায়নি নয়, দেখিয়েছে। একটু আধটু এসব হয়, আপনারা বুঝতে পারছেন।
অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, আর ওই দিন সারাদিন বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য। যাই হোক, মোটামুটি এখন ভালো কাজ করছে যেটুকু দেখছি আমি। আর দাদা ভরসা দিয়েছে, যেহেতু দাদার জিনিসটা হ্যান্ডেল করছে একা, দাদার উপর ফুল ভরসা আছে আমার। যে প্রভাস মণ্ডল, সেই প্রভাস মণ্ডলকে এলাকায় দেখতেন বা কোনোদিনও ফলো টলো কিছু করছিল আপনাদের বাড়িতে আশেপাশে? কোনো খবর পাইনি আমি। বিচার কি পেলেন মনে হচ্ছে? বিচার পাবো, বিচার পাচ্ছি আমার মনে হচ্ছে। এটা আমি তাতে খুব খুশি। দাদা যেভাবে কথা বলেছে সেভাবেই বিচার দিচ্ছে, আর আমি দাদার উপর ভরসা রাখছি, বিচার দিক। এই পুনর্নির্মাণে পুলিশের টিমে ছিলেন বারুইপুর পুলিশ জেলা সাব ইন্সপেক্টর রনি সরকার ও সাব ইন্সপেক্টর অর্ঘ্য মণ্ডল। পুলিশ সূত্রে খবর, পুনর্নির্মাণ চলাকালীন সাব ইন্সপেক্টর রনি সরকারের কাছ থেকে রিভলভার কেড়ে নেয় প্রভাস মণ্ডল। গুলি চালায়। তখনই আত্মরক্ষার্থে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান সাব ইন্সপেক্টর অর্ঘ্য মণ্ডল। রাত 12:10 অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঠিক যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে এসে পৌঁছায় তদন্তকারীরা। তারা এখানে পুনর্নির্মাণের প্রক্রিয়া করবেন বলে এসেছিলেন, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকার, অন্যদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই যে পথ দেখা যাচ্ছে অত্যন্ত দুর্গম, জল জমে রয়েছে, সেই জায়গা দিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সে এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার সেখান থেকে সে এক প্রকার বলা যায় যে ছিনতাই করে। এখান দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ প্রথমে তাকে ধাওয়া করে, ধরতে না পারলে পাল্টা গুলি চালানো হয়, এবং গুলি চালানোর পর যেটা দেখা যাচ্ছে যে তার গুলিবিদ্ধ হয় সে। স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলে সেখানে যিনি কর্তব্যরত চিকিৎসক তিনি মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের তরফ থেকে প্রবাসের পরিবারের সদস্যদেরকেও যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনার পর ময়নাতদন্ত হবে এনকাউন্টারে মৃত্যু হওয়া এই অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল হয় প্রভাস মণ্ডলের। এরপর অভিযুক্তের দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা পুলিশ মর্গে। একজন এনকাউন্টারে খতম, বাকি 3 জন এখন পুলিশের হাতে। বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে বসিরহাট থেকে গ্রেফতার করা হলো আর এক অভিযুক্ত কবির মোল্লাকে। বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম ও এসটিএফ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হলো নাবালিকা ধর্ষণ ও খুনে আর এক অভিযুক্তকে। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দারকে। এদের মধ্যে মঙ্গলবার গভীর রাতে এনকাউন্টারে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। নাবালিকার দেহ পুকুরের কোন জায়গায় ফেলা হয়েছে তা দেখিয়ে দিয়েছিল এই প্রভাসী। 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনার পর যেভাবে মৃতদেহ লোপাট করা হয়েছিল তার পেছনে রয়েছে সুপরিকল্পনা। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সূর্যপুর স্টেশন থেকে প্রায় 60 মিটার দূরত্বে একটি জঙ্গলের অঞ্চল। তার যে সরু রাস্তা বা সংকীর্ণ পথ, সেখান দিয়ে হেঁটে আসলেই এই একের পর এক ক্ষেত এবং কিছুটা দূরে চলে গেলে বড় বড় গাছ, জঙ্গলের অঞ্চল। যে জায়গাটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে সেটা হচ্ছে একটা জলাশয়, বা দূরে ক্ষেত থাকলেও মাঝখানে এই জলাশয়। যে জলাশয় ব্যবহার হয়তো কেউই করেন না আশেপাশের কোনো বাসিন্দারা, তার কারণ এখানে আশেপাশে বসবাসকারী সেরকম কেউ নেই। প্রভাস মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই প্রভাস মণ্ডল এই জায়গাটা আগে থেকেই খুব ভালোভাবে সে চিনত, এবং এই জায়গাতেই বস্তাবন্দি অবস্থায় ওই নাবালিকাকে খুন করার পরে ফেলে দেওয়া হয় যাতে কেউ সন্দেহ না করে। সূত্রের খবর, বুধবার বাকি 3 অভিযুক্তকে প্রথমে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আনন্দ সর্দার, দিবাকর সর্দার ও কবির মোল্লাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। পুলিশ সূত্রে খবর, এদেরকেও ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হতে পারে। এদিকে বারুইপুরে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে টাওয়ার ডাম্প পদ্ধতির সাহায্য নিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ওই এলাকার টাওয়ার লোকেশন ডাম্প করা হয়। দেখা যায় শনিবার রাত 9:30 অবধি ঘটনাস্থলেই টাওয়ার লোকেশন ছিল প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার ও কবির মোল্লার। আর তা থেকেই পুলিশ নিশ্চিত হয়ে যায় ঘটনার সময় সেখানে ছিল এই 4 জনই। এরপরই আলাদা আলাদা করে 3 জনকেই ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নেয় পুলিশ। কারা কারা এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তদন্তকারী আধিকারিকরা এই যে এলাকা রয়েছে, যে এলাকা অপরাধটা সংঘটিত হয় সেই এলাকার টাওয়ার ডাম্প করে, এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে মোট 4 জন যে অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রভাসকে এনকাউন্টার করার আগে বাকি 3 জন, তার মধ্যে হচ্ছে আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লা, এই 4 জনের টাওয়ার লোকেশন পাওয়া যায় শনিবার রাত পর্যন্ত এই এলাকায়।
পুলিশ সূত্রে দাবি, নাবালিকাকে পুকুর লাগোয়া ঝুপড়িতে নিয়ে যায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। সেখানে আগে থেকেই ছিল আনন্দ সর্দার ও দিবাকর সর্দার। সেখানে কিশোরীর ওপরে যৌন নির্যাতন চালানো হয়। মেয়েটি সেখান থেকে বেরোতে চাইলে পিচমোড়া করে বাঁধা হয় হাত। চিৎকার করায় তার ঘাড়ে আঘাত করে অভিযুক্তরা। এরপর জ্ঞান হারায় কিশোরী। তখনই তাকে বস্তায় ভরতে আপ্রাণ চেষ্টা চালায় তারা, কিন্তু বস্তা ছোট হওয়ায় তা ছিঁড়ে যায়। সেই ছেঁড়া বস্তার মধ্যেই দুমড়ে মুচড়ে ঢুকিয়ে দেওয়া হয় নাবালিকাকে, কিন্তু অভিযুক্তরা বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল কিশোরী। নাবালিকার উপর নির্যাতন করার পর অভিযুক্তরা মনে করে যে নাবালিকার সংজ্ঞাহীন অবস্থায় তাকে দেখে যে নাবালিকার মৃত্যু হয়েছে। এরপরে একটা বস্তার মধ্যে নাবালিকাকে জোর করে তারা একেবারে পা দিয়ে চেপে ঢোকায় এবং তার পরবর্তীকালে সেই বস্তা নিয়ে চলে যায় কাছে একটা পুকুরের কাছে, এবং পুকুরের কাছে যখন নিয়ে যায় সেই বস্তা ছিঁড়ে যায়, তারপর দেহ পুকুরে ফেলে দেয়, বস্তাটিকেও পুকুরের মধ্যে ফেলে দেয়। পুলিশ সূত্রে খবর, শনিবার অপরাধের আগে দিন 10 ধরে এলাকায় রেকি করেছিল অভিযুক্তরা। দাদা ফোন করার পরে তারপরেতেই এসপি অফিসে গেলাম। তো দাদার সঙ্গে যেটুকাই কথা হলো তাতে আমি খুশি। তারপরে আমি তোমার বাড়িতে যাব। এনকাউন্টার বারুইপুরে যৌন নির্যাতনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর পর এখন এই কথাটাই মুখে মুখে ফিরছে। আইনে অভিযুক্তকে গ্রেফতার করার সময় সে পালিয়ে গেলে বা গ্রেফতারি এড়াতে চাইছে এরকম পরিস্থিতি তৈরি হলে, হঠাৎ আইন শৃঙ্খলার অবনতি হলে, জনগণের মধ্যে স্থিতাবস্থা রক্ষার জন্য অথবা পুলিশকে আক্রমণ করলে আত্মরক্ষার্থে গুলি চালানোর ক্ষমতা সহ একাধিক ক্ষমতা দেওয়া হয়েছে আইনরক্ষকদের। বারুইপুরের ঘটনাতেও পুলিশ সূত্রে দাবি আত্মরক্ষার্থেই চালাতে হয়েছে গুলি। এই ধরনের ঘটনায় এনকাউন্টার দেশে এর আগেও হয়েছে। 2019 সালের 28শে নভেম্বর তেলেঙ্গানার সাতনগরে 44 নম্বর জাতীয় সড়কের আন্ডারপাস থেকে উদ্ধার হয়েছিল হায়দ্রাবাদের 26 বছরের তরুণী পশু চিকিৎসকের পোড়া মৃতদেহ। ঘটনার 7 দিনের মাথায় ভোররাতে ঠিক সেখানেই পুলিশের এনকাউন্টারের পর পড়ে থাকতে দেখা যায় জল্লু নবীন, লরি চালক মোহাম্মদ আরিফ, জল্লু শিবা এবং চিন্তাকুন্তা চেন্না কেশাগুলুর বুলেট বিদ্ধ ছিন্ন ভিন্ন শরীরগুলো। পুলিশ সূত্রে খবর, হায়দ্রাবাদের ঘটনার পর থেকে নির্যাতিতার মোবাইল, ঘড়ি সহ কিছু সামগ্রী পাওয়া যাচ্ছিল না। অপরাধের পুনর্নির্মাণ করতে এবং খোয়া যাওয়া সামগ্রীর সন্ধানে 4 অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তদন্তকারীরা। সাইবারাবাদ পুলিশের বক্তব্য, পুনর্নির্মাণের সময় পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশ কর্মীদের ওপর প্রথম গুলি করে মোহাম্মদ আরিফ। আরেক অভিযুক্ত চিন্তাকুন্তা চেন্না কেশাগুলুও পুলিশ কর্মীর অস্ত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ। বাকি 2 অভিযুক্ত পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। পুলিশের দাবি, প্রথমে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়, কিন্তু কথা না শোনায় আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় 4 জনেরই। ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়ে যে পুলিশের ভূমিকা, সেই পুলিশের ওপরই পুষ্পবৃষ্টি হয়। পুলিশকে কাঁধে তুলে শুরু হয় নাচ। পুলিশের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায়। 2008 সালের ডিসেম্বর মাসে এক তরুণীর ওপর অ্যাসিড হামলা ও খুনের ঘটনায় উত্তাল হয় অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল। 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় 3 অভিযুক্তকে। অভিযুক্তদের পুনর্নির্মাণে নিয়ে যাওয়ার সময় একই ঘটনা ঘটে। এনকাউন্টারে মৃত্যু হয় 3 জনেরই। 2রা জানুয়ারি উত্তরপ্রদেশে 6 বছরের মেয়েকে যৌন নির্যাতনের পর ছাদ থেকে ছুঁড়ে ফেলে খুনের অভিযোগ ওঠে। অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে এনকাউন্টার হয়। জখম অবস্থায় গ্রেফতার করা হয় অভিযুক্তদের। বারুইপুরে ধর্ষণ খুনকাণ্ডের মূল অভিযুক্তের মৃত্যু হলো এনকাউন্টারে, কিন্তু ধর্ষণ খুনের ঘটনা সামনে আসার পরই গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের, যিনি সম্পূর্ণ নিরপরাধ বলে জানান মুখ্যমন্ত্রী। বারুইপুরে গিয়ে এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট, তিনিও জাস্টিস পাবেন। প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় রবিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুর। নাবালিকার দেহ রাস্তায় রেখে শুরু হয় বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছোড়া হয়। গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে বছর 35-এর এক যুবকের। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেইনস্টে অ্যাকশন হবে। সরকারি সম্পত্তি নষ্ট নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদের
কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। এর 24 ঘন্টার মধ্যেই বারুইপুরে পুলিশের ওপরে হামলা ও গণপিটুনির ঘটনায় গ্রেফতার করা হলো 20 জনকে। বারুইপুর হাসপাতালে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, র্যাফ এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ কর্মীরা তারা কিন্তু গোটা হাসপাতালটা ঘিরে ফেলেছে এবং হাসপাতালের ভিতরের যে এখন কিন্তু নিয়ে আসা হয়েছে মোট 20 জনকে। এই 20 জন কারা, যেটা তুমি দেখেইছো যে গতকাল মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে শুধু এই খুনের ঘটনা নয়, খুনের ঘটনার পাল্টা যে গণপ্রহারের ঘটনা ঘটেছিল তাতে যে একজনের মৃত্যু, সেই ঘটনা এবং তার পাশাপাশি পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট করা, আগুন জ্বালানো, এই যে গোটা ঘটনাটা ঘটেছিল সেই গোটা ঘটনায় এখনো পর্যন্ত 200 জনকে কিন্তু চিহ্নিত করা গিয়েছিল, তেমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর কথা উঠে আসে। এবং তারপরেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে যে 20 জনকে তাদের মধ্যে থেকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে মেডিকেল করানোর জন্য নিয়ে আসা হয়েছে। হ্যাঁ বাবা, সকালের ঘটনা আর বাবার এরকম চলে যাচ্ছে, দেখতে পারি আমার বাবার কত কষ্ট, কত ছুটেছে, আমার সামনে যে ছুটে পালাচ্ছে, আমি আর পিছন দিকে সরে যাচ্ছি, আর বাবা যাতে পালাতে পারে। আমাদের তো পিছনে ভয় আছে, যদি কিচ্ছু হয় কি বলবো বাবা, আমার কলচার ছেলে বাবা। বারুইপুরে একটি ছোট্ট বাড়িতে থাকতেন ইন্দ্র মণ্ডল। অটো চালাতেন তিনি। বাবার একটি দোকান রয়েছে। দাদা গাড়ি চালিয়ে রোজগার করতেন, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় সেটাও বন্ধ হয়ে যায়। গণপিটুনিতে নিরপরাধ ছেলের এমন পরিণতিতে হাহাকার নেমে এসেছে পরিবারে। এইখানটাই তো সবাই ঘরে বসেছিল, মারতে মারতে আর জামার কলার ধরে নিয়ে চলে গেল। প্রচুর লোক, প্রচুর লোক। হ্যাঁ, আমরাও পিছনে পিছনে গেছি, পিছনে পিছনেও যাচ্ছিলাম। সবাই বলে তোমাদেরও মেরে দেবো। বাঁশ টাঁশ ছিল, তারপর ইট লাথি টাতি মেরেছে। ভয় থেকে আবার জলে পড়ে গেছে। ওখান থেকে নিয়ে ওই বাজারে ওখানে ও এখান থেকে বলছে আমি করিনি, আমি করিনি, আমি করিনি। ঘটনার সঙ্গে কোনোভাবে কি মানে ও যুক্ত, মানে হতেই পারে না তো সন্দেহ। হ্যাঁ, শুধুমাত্র সন্দেহ নয়, আনন্দ বলে দিয়েছে, আনন্দ বলেছে, আনন্দের বাড়ির লোকও বলে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পারলেন না, তখন ওই 7টা 8টা থেকে এরকম হবে, 8টা 9টা থেকে এরকম। হ্যাঁ, তা আমার ছোট ভাইকে বউকে নিজের স্ত্রীকে বললাম দেখো আমি তো ফেলে দিল, তুমি আমার ভাইটাকে জড়িয়ে ধরে রাখো যাতে ওর কিছু না হয়। ওই জন্য বউ আর আমার মা ওরকে যখন নিয়ে চলে যায়, এরাই দুজন পিছে ছুটে গেছিল। আর বাবা অসুস্থ বলে বাবা ছেড়ে আমি আর যাই। আমার স্ত্রী আর আমার মা গেছিল আমার ভাইয়ের পিছে মেরে এখানে কেটে দিয়েছে। দোকানের সামনে যত মালজাল ছিল সব ভেঙে দিয়েছে। বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু। এই ঘিরে শোরগোলের মধ্যেই কলকাতায় রাজনীতি ঘিরে দুন্দুমার। কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা, দফায় দফায় ঝামেলা, বিজেপি তৃণমূল হাতাহাতি। পরিস্থিতি এমন দাঁড়ায় যে হ্যান্ড বাইক হাতে ময়দানে নামতে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মেজাজ হারিয়ে একজনকে চড় মারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে পথে নেমে তৃণমূলের ছাত্র যুবর মিছিল ঘিরে দফায় দফায় দেখা গেল এই পরিস্থিতি। কখনো তৃণমূল কর্মী সমর্থকদের লক্ষ্য করে ধেয়ে এলো চোর স্লোগান, যার পাল্টা জবাব আবার এলো জয় বাংলা ধ্বনিতে। রুটে হাইকোর্ট যখন অ্যালাউ করে কাউকে মিছিল করার, সেই রুটে অন্য কেউ করতে পারে না। 10টা স্টেজ করে অবস্ট্রাকশন ক্রিয়েট করে আমি গেলে ভিড়টা অনেক 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি, তাই হাইকোর্টের রায় মান্য করে আপনারা তো মিছিলটা শান্তিপূর্ণভাবে করতে দিতেন। কেন মিছিলের মধ্যে বিজেপিকে ঢুকতে অ্যালাউ করলেন? আমি প্রায়
25 জনকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে তৃণমূলকে বুধবার দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত মিছিল করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। কথা ছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত হাঁটবেন তৃণমূলের ছাত্র যুবরা, কিন্তু মিছিল শুরুর কিছুক্ষণ পর থেকে শুরু হয় অশান্তি। বারবার ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায় বিজেপি ও তৃণমূল কর্মীদের। এক মহিলাকে চুল ধরে হিড়হিড় করে টানতেও দেখা যায়। তৃণমূল যা করছে, তৃণমূল যা করেছে, সেগুলো সবই পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। সেজন্য তৃণমূলকে চিরনির্বাসনে পাঠিয়ে দিয়েছে। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে দেখা যায় পুলিশকে। নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, তৃণমূলের মিছিলকে কার্যত চক্রব্যূহে ঘিরে ফেলেন বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলের প্রায় 3 কিলোমিটার পথের গোটাটাই মাইকে জয় শ্রীরাম স্লোগান সহ বিভিন্ন গান চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বিজেপির হামলায় তাদের দলের 41 জন আহত হয়েছেন। Where is the law? Totally lawlessness is going on. Even it is more than UP. The country people cannot imagine. When police knows there is a high court order, how they violate the high court order. It will be contempt of court. They are not able to give the protection for the peaceful, peace-loving people. Only they are doing the atrocities on our workers. We condemn it. আমরা ধিক্কার জানাই। রাজনৈতিক নেত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, গণতান্ত্রিক দেশ, লোকতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার, সরকার কোনো কিছু বন্ধ করছে না, চাপিয়ে দিচ্ছে না, রাস্তায় পুলিশের ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে না, হাঁটছেন হাঁটুন। তৃণমূল নির্মূল হয়ে গেছে। এখন তৃণমূলের দরজায় তালা লাগাচ্ছে, আর মানুষ তৃণমূলের মস্তিষ্কেই তালা লাগিয়ে দিয়েছে। তৃণমূলের টাকায় কেনা বিমান এবং চপার ভাড়া দেওয়া হয়েছে তৃণমূলকেই। আর ঘুরপথে এই প্রক্রিয়ার মাঝে হয়েছে শয়ে কোটি টাকার লেনদেন। তৃণমূলের তহবিল তদন্তে নেমে এবার এই বিষয়টাই উঠে এসেছে ইডি স্ক্যানারে। মঙ্গলবার তল্লাশি অভিযানও চালিয়েছে তারা। তহবিল নিয়ে এখন কালীঘাট তৃণমূল এবং মৃতপ্রত তৃণমূলের দড়ি টানাটানি চলছে। 3টি ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করেছে পুলিশ। এ নিয়ে ইসিআইআর দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সেই 3টে অ্যাকাউন্টে থাকা 440 কোটি 42 লক্ষ টাকা ফ্রিজ করল তারা। এর মধ্যে মঙ্গলবার 5 জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মালিকানাধীনই 5টি জায়গায় হানা দেন ইডি অফিসাররা। তল্লাশির পর চাঞ্চল্যকর দাবি করা হয় ইডির তরফে। তারা জানিয়েছে 2023 সালের এপ্রিল মাস থেকে 2026 সালের জুন মাসের মধ্যে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তার সহযোগী একটি সংস্থার অ্যাকাউন্টে প্রায় 160 কোটি টাকা গেছে। দেখা যাচ্ছে ওই একই সময়কালে এয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তাদেরই তৈরি একটি নতুন সংস্থার অ্যাকাউন্টে 82 কোটি 96 লক্ষ টাকা পাঠায়। কিন্তু কি কারণে সেই টাকা পাঠানো হয়েছিল? এইসব প্রশ্নেরই উত্তর পেতে মঙ্গলবার ধর্মতলার কাছে রাধাবাজার স্ট্রিটে এয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অফিসে যান তদন্তকারীরা। সূত্রের দাবি, এই সংস্থার মাধ্যমেই ভোটের সময় হেলিকপ্টার ভাড়া করত তৃণমূল। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড এই মামলাতে তারা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কি ভূমিকা রয়েছে সেটা তারা খতিয়ে দেখার জন্য কিন্তু এখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে তৃণমূলের নেতারা ভোটের আগে বা বিভিন্ন সময় তারা কিন্তু বেশ কিছু জায়গাতে বুকিং করতেন এবং এই ট্রাভেলস কোম্পানির মাধ্যমে কিন্তু চপারও বুকিং হতো। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে এমব্রায়ার লিগাসি 600 বিমান এবং অগাস্টা 109 এসপি চপার কেনার জন্য এয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের থেকে তাদের নতুন সংস্থায় পৌঁছেছিল 112 কোটি টাকা। তদন্তকারীরা এও জানতে পেরেছে 2023-এ সেই অগাস্টা চপার কেনার সময় কেম্যান আইল্যান্ড স্থিত একটি কোম্পানি থেকে প্রায় 16 কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হয়েছিল। তবে বেশিরভাগ টাকাটাই আসে সরাসরি তৃণমূলের অ্যাকাউন্ট থেকে। তদন্তে উঠে আসে তৃণমূলের টাকা দিয়ে কেনা বিমান এবং চপার তৃণমূলকেই ভাড়া দেওয়া হয়। পরবর্তীকালে সেই ভাড়া বাবদও একটা মোটা টাকা মেটানো হয়েছে এয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে। এখানে ইডি তদন্তকারীরা মনে করছেন গোটা লেনদেনের প্রক্রিয়াটাই সন্দেহজনক। এখানে লেনদেনের আসল উদ্দেশ্য আড়াল করার চেষ্টা হচ্ছে বলেই মনে করছে ইডি।
অভিষেক ব্যানার্জি আর দুর্নীতির পাহাড় হচ্ছে একই কথা, একটা আর একটার পরিপূরক। অভিষেক ব্যানার্জি এই দুর্নীতি এবং তার যে বিশাল বৈভব, তার পরিচয় হচ্ছে তার এখান থেকে দিল্লি আসা যাওয়া 5 ঘন্টার রাস্তা, 28 লাখ টাকা খরচা, তার চার্টার্ড ফ্লাইট কোথা থেকে পায় সে? তার যে বৈভব, তার যে আচার, তার যে আচরণ, তার যে জীবনযাত্রা, তার যা জীবন প্রণালী, সব কিছু বলছে দুর্নীতির পাহাড় হচ্ছে অভিষেক ব্যানার্জি। ইডি যেটা করেছে, আমার যতদূর ইনফরমেশান আছে, ইডি অলরেডি 120 কোটি টাকা থেকে বা তার কাছাকাছি কিছু টাকা এখনও কিন্তু লোকেট করেছে এই তহবিলে, যেটা দুর্নীতির থেকে আদায় করা হয়েছে। আমার মনে হয় দিস ইজ এ ফিট কেস টু ফিক্স আপ দ্য ট্রেডিং অফ মানি, 1 নম্বর। 2 নম্বর, সোর্স অফ প্রকিউরমেন্ট অফ দ্য মানি অ্যান্ড প্লেসমেন্ট অফ দ্য মানি। এবং আমি আপনাকে বলে রাখছি, এরপরে কিন্তু এডি এগুলোকে প্রকিউর করবে, এগুলোকে অ্যাডজুডিকেট করবে, তার অ্যাডজুডিকেটিং পাওয়ার রয়েছে। ইসিআইআর করেছে, ওই এফআইআরের উপর ইসিআইআর করে ইডি হ্যাজ বিন ইনভেস্টিগেটিং। খুব খারাপ দিন, অভিষেক ব্যানার্জি ইজ হেডিং ভেরি ব্যাড ডেজ। মঙ্গলবার সংস্থা নিউ টাউনের অফিসের পাশাপাশি সল্টলেকের সিজি ব্লকে কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মালিকের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। এবার ইডির নজরে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট। প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর যে টাকার যে লেনদেন, মানি লন্ডারিং যেটা হয়েছিল, সেই সূত্র সামনে রেখেই কিন্তু তল্লাশি অভিযান এবং তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত এবার ইডি আধিকারিকরা নিজের হাতে নিয়েছেন, সেটা কিন্তু স্পষ্ট। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, যেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, একটা অভিযোগ, অপর দিক থেকে আর একটা অভিযোগ, তার মধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেছেন। তৃণমূলের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, এক্ষুনি যদি ব্যবস্থা নেওয়া শুরু হয়, গোটা যুবভারতী ক্রীড়াঙ্গনটাও কম ওপর থেকে নিচ পর্যন্ত তৃণমূল কংগ্রেস একটা লুটেরাদের দল। একইভাবে তৃণমূলের নেতারা, তৃণমূলের নেতাদের পরিবারেরা কিভাবে লুট করেছেন, কিভাবে ভোগ করেছেন, প্রান্তিক মানুষের টাকা, মানুষের দেহ করের টাকা। আমি মালিক, আমি ভাড়াটে, এ পারা যায়, ভাবা যায়? এ একমাত্র তৃণমূলই ভাবে, এ তৃণমূল ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। ইডি সূত্রে দাবি, তারা মূলত জানতে চাইছে ভিন রাজ্যে বা বিদেশে যেতে তৃণমূলের কারা এই সংস্থার মাধ্যমে বিমান, হোটেল বুকিং করতেন, কে কতবার বুক করেছেন, টাকা কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এসেছে নাকি দলের অ্যাকাউন্ট থেকে, এই সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করে কোথাও টাকা পাচার করা হয়েছে কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।